experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। তারাশ একটা জিনিস বুঝতে পারছে না, সে এই মুহূর্তে যে কাজটা করছে তা কিসের জন্য প্রয়োজন। 10 মিনিট আগে ফেলিন তাকে এই কাজটা দিয়ে গেছে। 13 বছর আগের হত্যাকাণ্ডের মামলার সাক্ষীর তালিকা দিয়ে ফেলিন কি করবে? তারাশ জানে ফেলিন কিছুই করবে না, এটা খামোখা। এই মামলার অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই মামলা বন্ধ হয়ে গেছে অনেক আগে। এই হত্যাকাণ্ডের সাথে তো বর্তমানের কোনো যোগসূত্র নেই। ফেলিন বর্তমানে হত্যাকাণ্ডের উপর তদন্ত না করে এসব কি শুরু করেছে? ফেলিনকে কোনো কেসেই এমন উদাসীন দেখা যায়নি, কিন্তু এই কেসটা নিয়ে সে যেন সিরিয়াসই না। তারাশ ঘড়িতে সময় দেখল, সন্ধ্যা পেরিয়ে গেছে। জেনোভিয়া রোজ সন্ধ্যায় তাকে কল করে, আজ করলো না কেন? বিষয়টা আশ্চর্যজনক ঠেকল। ওর কিছু হলো না তো? তারাশ এক মুহূর্ত দেরি না করে কল করলো। 15 সেকেন্ড রিং হওয়ার পর রিসিভ হলো কল। তারাশ অন্য কিছু না বলে প্রথমেই বলল, তুমি ঠিক আছো? কল করনি কেন? তারাশের কণ্ঠ শুনে জেনোভিয়া কান্না পায়। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তারাশও তার সন্দেহের তালিকাভুক্ত। এখন হঠাৎ তার কেমন ভয় লাগছে তারাশকে। কেঁদে কেটে অনেক কিছু বলতে ইচ্ছে করলো তারাশকে, কিন্তু সেসব কিছুই বলতে পারল না সে। বলল, ভুলে গিয়েছিলাম, দুঃখিত, আমি ঠিক আছি। তারাশ যেন এতক্ষণে স্বস্তি পেল। বলল, আমি কি আসবো তোমার বাড়িতে? না, প্রয়োজন নেই। কোনো সমস্যা হলে আমি তোমাকে কল করব, চিন্তা করো না। আমি চিন্তা করব না, আমার চিন্তা হবে। আচ্ছা, রাখছি। রাখবে? আমরা কি কিছু সময় কথা বলতে পারি না? আমার আর কিছুই বলার নেই। আমার বলার আছে। বলো তাহলে। বলার বদলে চুপ হয়ে গেল তারাশ। কয়েকটা নীরব সেকেন্ড, তারপর বলল, ইয়েতে বিহালদব্য। জেনোভিয়ার চোখ দিয়ে এবার সত্যি সত্যি অশ্রু নামল। সত্যি কি তাই? তারাশ তাকে ভালোবাসে, নাকি এটা অভিনয়? জেনোভিয়া কল কেটে 2 হাঁটুতে মুখ গুজে কাঁদতে লাগলো। মনে মনে বলে গেল, আমি চাই আমি তোমাকে যেরকম জানি তুমি মানুষটা তেমনই হও। আমি সেই তারাসকে চিনি যে আমাকে অত্যাধিক ভালোবাসে, যাকে আমি বিশ্বাস করি। আমি সেই তারাসের মধ্যে অন্য কিচ্ছু দেখতে চাই না। জেনোভিয়ার কান্নার শব্দ ওর ঘরের দেওয়াল ভেদ করে বাইরে পর্যন্ত শোনাচ্ছে, কিন্তু অন্য ঘরের দেওয়াল ভেদ করে অন্য কোনো ঘরে প্রবেশ করতে পারছে না। জুরা মনিবের দিকে নির্নিমেষ চেয়ে আছে। ও হয়তো বুঝতে পারছে ওর মনিব খুব কষ্টে আছে এখন। তার একজন আপন মানুষ হারিয়ে গেছে। অন্য আপন মানুষটাকে সেই হারিয়ে যাওয়া মানুষটার জন্য সন্দেহ করছে। সে একদম চাচ্ছে না তারাশকে সন্দেহ করতে, কিন্তু তার মন বারবার বলছে, কাউকে বিশ্বাস করো না। কে ছিল সে অমানুষ যে তার প্রিয় বান্ধবীকে এরকমভাবে তার থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দিল? জেনোভিয়ার কষ্ট আরও তীক্ষ্ণ হয়ে উঠল। তার আবারও মনে পড়ল বেনিমের কথা। মোবাইলে শোনা ওই কণ্ঠস্বর কার ছিল? ওটা কি বেনিমের ছিল না? জেনোভিয়া ঘুমানোর চেষ্টা করে, কিন্তু নানান চিন্তা আর ভয়ে সে ঘুমাতে পারে না। তার সারা রাত কাটে বুকের ভিতর দুরু দুরু আওয়াজে। রোমেরো ব্রেকফাস্ট করেছে রিচার্ড কক্সের বাড়িতে। জেনোভিয়াকেও এখান থেকে ব্রেকফাস্ট দিয়ে আসা হয়েছে। ব্রেকফাস্টের পর এ বাড়িতেই আছে রোমেরো। বেনিম চিপস খাচ্ছে, মাঝে মাঝে বেরি উইলোকেও খাইয়ে দিচ্ছে। বেনিম একসময় বলল, তুমি শ্রেষ্ঠ মামা, তোমার মতো শ্রেষ্ঠ মেয়ে আর কেউ নেই। বাকি সব মেয়ে নর্দমার কীট। মোবাইলে ভিডিও দেখছিল রোমেরো। বেনিমের কথা কানে আসায় ওর দিকে চোখ তুলে তাকালো। বেনিম হঠাৎ রোমেরোর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক কণ্ঠে বলল, তুমি আবার মাইন্ড করো না রোমেরো। আমি জানি তুমি জেনোভিয়াকে পছন্দ করো, কিন্তু আমি এটা না বলে পারলাম না। জেনোভিয়া একটা নর্দমার কীট। রোমেরো কিছু সময় নীরব তাকিয়ে রইল বেনিমের দিকে। বেনিমকে বোঝার চেষ্টা করলো, তারপর হাসলো এক সময়। বলল, মেয়েদের এত পছন্দ করো বেনিম? আজ সকালে রোমেরোর হঠাৎ মনে হয়েছিল জেনোভিয়ার সন্দেহই ঠিক। তারা বেনিমকে যেরকম ভাবছে বেনিম হয়তো তার চেয়ে ভিন্ন। মেয়েদের প্রতি বেনিমের এত ক্ষোভ প্রকাশের সময় বেনিমকে সত্যি অন্যরকম মনে হয়েছিল। তাছাড়া রোমেরো একটা বিষয় ভেবে দেখেছে, যারা খুন হয়েছে তারা প্রত্যেকে মেয়ে ছিল। তাহলে এটা কি হতে পারে? বেনিমই খুনি? প্রশ্নটা বেশিক্ষণ স্থায়ী হলো না। রোমেরো হেসেই উত্তর দিল, জেনোভিয়ার মতো তার মাথা খারাপ হয়েছে নাকি?
রোমেরো বের হয়েছিল স্থানীয় একটা ক্লাবের মালিকের সাথে কথা বলার জন্য, যেখানে আজ রাতে তার গান গাওয়ার কথা। কিন্তু ঘর থেকে বের হয়ে তারাশকে দেখতে পেয়ে তার আর ক্লাবে যাওয়ার উদ্দেশ্যে পা চলল না। তারাশ জেনোভিয়ার ঘরের দরজার সামনে দাঁড়ানো। নক করার অল্পক্ষণের মধ্যেই দরজা খুলল জেনোভিয়া। শুভ বিকাল। হাস্যমুখে বলল তারাশ। জেনোভিয়ার ঠোঁটে হাসির রেখা দেখা গেল না। তার মনে দুশ্চিন্তা, আবার তারাশ আশায় কেমন ভালোও লাগছে। দুই মিলে তার অনুভূতিটা অন্যরকম। তারাশকে কি তার ঘরে ঢুকতে দেওয়া উচিত? যদি তারাশ সাবিনার খুনি হয়? জেনোভিয়ার মনের সব চিন্তা ঝেড়ে ফেলে বলল। ভেতরে এসো। তারাশ ঘরে ঢুকলো। তারাশের মনে হলো জেনোভিয়ার ঘরটা খুব পাল্টে গেছে, কেমন অগোছালো সবকিছু। সে জেনোভিয়ার দিকে তাকালো। জেনোভিয়াকেও অগোছালো মনে হচ্ছে। যে মেয়েটা সবসময় পরিপাটি থাকতো, সেই মেয়েটার বড়সড় পরিবর্তন হয়েছে। চুল অগোছালো, চোখের নিচে ডার্ক সার্কেল, চেহারায় যাচ্ছে তাই অবস্থা। জেনোভিয়া বলল। বসো, আমি তোমার জন্য চা বানাই। কোনো দরকার নাই, বরং তুমি খেতে চাইলে বলো, আমি তৈরি করে দিচ্ছি কিংবা অর্ডার করে আনবো। তুমি আমার ঘরের অতিথি, তোমায় অবশ্যই আপ্যায়ন করব আমি। জেনোভিয়ার কথা একটু অবাক হলো তারাশ। অতিথি? জেনোভিয়া তার ক্ষেত্রে কখনো অতিথি শব্দটা ব্যবহার করেনি। জেনোভিয়া আরো বলল। তাছাড়া আমি এখন অসুস্থ নই, কিছুদিন পর একদম সুস্থ হয়ে যাব। বলে কিছু শোনার অপেক্ষা না করে কিচেনে চলে গেল সে। ফিরল অনেক দেরি করে। চায়ের কাপটা তারাশের হাতে দিয়ে বলল। ঘরে চিনি নেই, দুঃখিত। চিনি ছাড়া চা খেতে দিচ্ছি তোমাকে। না, সমস্যা নেই। তারাশ এক চুমুক খেলো। তার মনে হলো খুবই বাজে স্বাদ। জেনোভিয়া জিজ্ঞেস করলো। ভালো হয়নি? তারাশ হেসে বলল। অবশ্যই ভালো হয়েছে। তারাশ ভেবেছিল জেনোভিয়া হয়তো এবার একটু হাসবে, কিন্তু ওর মুখে গাঢ় কালো মেঘের ছায়া। ওই মেঘ ভেদ করে এক টুকরো হাস্যকিরণ কিছুতেই দেখা গেল না। জেনোভিয়া তারাশের পাশের সোফায় বসলো। তারাশ ভেবেছিল সে আর চা পান করবে না, কিন্তু তবুও সে জেনোভিয়াকে খুশি করতে বিষাদ চায়ের আরো খানিকটা পান করলো। জেনোভিয়া তারাশের দিকে পলকহীন চেয়ে আছে। বুকের ভিতর কোমল একটা অনুভূতির কম্পন তার। এই মুহূর্তে মনে হচ্ছে কেন সে তারাশকে সন্দেহ করেছিল। এই সরল মুখের পিছনে কোনো রকম অন্যরূপ থাকতে পারে না। সে খুব কাছ থেকে চেনে এই মানুষটাকে। এর মাঝে অন্যরকম কিছু থাকতেই পারে না। সাবিনার সাথে তো এটা কিছুতেই করতে পারে না তারাশ। কারণ সাবিনা যেমন তার বন্ধু ছিল, তেমনি তারাশেরও ভালো বন্ধু ছিল। না, তারাশকে সন্দেহ করা খুব বড় অন্যায় হয়ে গিয়েছে। কিভাবে সন্দেহ করতে পারলো তারাশকে? বুকের ভিতরটা অপরাধবোধে মুষড়ে পড়ছে জেনোভিয়ার। তারাশ জেনোভিয়াকে নির্নিমেষ চেয়ে থাকতে দেখে বলল। তুমি ঠিক আছো? জেনোভিয়া না বোধক মাথা নেড়ে বলল। উহুম, আমি ঠিক নেই। জেনোভিয়া তারাশের পাশে গিয়ে বসলো। তারাশকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে কেঁদে উঠল হঠাৎ। আমার কাছ থেকে সবাই হারিয়ে গেছে, আমার মা, দাদি, সাবিনা, এরা সবাই। একমাত্র তুমিই আছো আমার। প্লিজ আমাকে আগলে রেখো, কখনো হারিয়ে যেও না আমার থেকে। আমি একা হয়ে যাব, আমি মরে যাব। জেনোভিয়ার হঠাৎ বলা কথাগুলো দু একটা কষ্টের আতর্কিত দাগ কেটে দিল তারাশের মান সপটে। সে জেনোভিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। আমি সবসময় আছি তোমার পাশে, তোমার কোনো কিছু চিন্তা করার দরকার নেই। তোমার চিন্তা করার জন্য আমি আছি। জেনোভিয়া মাথা তুলে তারাশের দিকে তাকালো। তারাশের দু চোখের দিকে তাকিয়ে একটা ব্যাপার নিশ্চিত হলো সে। তারাশকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। তারাশ জেনোভিয়ার মাথায় চুমু খেয়ে বলল। হয় আমি তোমাকে শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো, নয় আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখবো। জেনোভিয়ার কালো মেঘে ঢাকা মুখে হাসি ফুটলো এবার, তবে তা খুবই মলিন। সে আবারও মাথা এলিয়ে দিল তারাশের বুকে। জানালা দিয়ে ওদের দেখছিল রোমেরো। ঠোঁটের বাম কোণ ঈষৎ প্রশস্ত করে হাসল সে, যেন তাচ্ছিল্য করল তারাশ জেনোভিয়াকে। তারপর সরে গেল ওখান থেকে। উঠান পেরিয়ে রাস্তায় উঠতেই বেনিম কোত্থেকে এসে যেন হাজির হলো সম্মুখে। বলল। কি দেখলে রোমেরো? দেখে কেমন অনুভূতি হচ্ছে তোমার? রোমেরো কাঁধ ঝাঁকিয়ে বলল। আমি অনুভূতি শূন্য। ওদের দেখে কোনো কিছু অনুভব হয়নি আমার। তুমি অযথাই ভুল কিছু ভেবে না। তুমি মানো না জেনোভিয়া আসলে একটা নর্দমার কীট? রোমেরো ওর প্রশ্নের উত্তর না দিয়ে বলল। তুমি আমাকে বিরক্ত করছো বেনিম।
তুমি এখন এখান থেকে চলে গেলেই খুশি হই। কিন্তু আমি তোমাকে বিরক্ত করতে ভালোবাসি। হাসি হাসি মুখে বেনিম বলল। রোমেরো সত্যি বিরক্ত হয়ে চলে যেতে লাগলো। বেনিম দৌড়ে গিয়ে প্রায় লাফিয়ে গলা জড়িয়ে ধরল রোমেরোর। রোমেরো বলল। আরে ছাড়ো, আমার গলা ছেড়ে যাবে। বেনিম ছেড়ে দিল। রোমেরো মারবে এমনভাবে হাত উঁচিয়ে ভয় দেখালো বেনিমকে। বেনিম হাসতে হাসতেই দূরে সরে গেল। তার ঠোঁট থেকে হাসি সরছেই না। সে একই রকম হাসি মুখে বলল। আমার মনে হয় না আমি তোমার গলা ছিঁড়তে পারবো। তার আগে হয়তো আমার দেহ থেকে গলা অদৃশ্য হয়ে যাবে। বাড়িতে গিয়ে ঘুমাও দুষ্ট ছেলে। দুষ্টু নই, লক্ষ্মী ছেলে। রোমেরো সত্যি বেনিমের সাথে আর কথা বলতে আগ্রহী নয়। বেনিম যেহেতু যাচ্ছে না, সেহেতু রোমেরো নিজেই ওর কাছ থেকে দূরে চলে গেল। সত্যি কি তার তারাশ আর জেনোভিয়াকে একসাথে দেখে কোনো রকম অনুভূতি হয়নি? সাবিনার মা বাবার সাথে আরও একবার কথা বলতে তাদের বাড়িতে গিয়েছিল পুলিশ, সাবিনার ব্যাপারে আরও ভালো করে সবকিছু জানতে। সাবিনার মা বাবার ডিভোর্স হয়েছে অনেক আগে। সাবিনা একা থাকতো। যদি কখনো ইচ্ছে হতো তাহলে কিছুদিন গিয়ে বাবার বাড়িতে থাকতো, আবার কিছুদিন মায়ের বাড়িতে। ওর মা বাবা এখন নিজেদেরও দোষী মনে করছে। তারা মনে করেন যদি তারা মেয়ের সাথে থাকতো তাহলে হয়তো মেয়ের সাথে এমন কিছু ঘটতো না। পুলিশ জেনোভিয়ার সাথেও পুনরায় একবার আলোচনা করেছে। জেনোভিয়ার পরিচিত মানুষদের তালিকা নিয়েছে, কারণ সাবিনার মৃত্যুর আগের সেই ফোন কলের দ্বারা একথা স্পষ্ট যে খুনি সাবিনা এবং জেনোভিয়ার উভয়ের পরিচিত। জেনোভিয়াকে প্রশ্ন করা হয়েছিল। আপনি কি কাউকে সন্দেহ করছেন? জেনোভিয়ার একবার মনে হয়েছিল বেনিমের নামটা বলে দেবে, বলা উচিত। সে বেনিমকে সন্দেহ করছে, কিন্তু জেনোভিয়া বলল না। বেনিমকে নিয়ে রোমেরো আর জেনোভিয়ার মাঝে কথা হয়েছিল পূর্বে। রোমেরো বন্ধু হিসেবে এখন এতই ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে জেনোভিয়া ওর সাথে প্রায় সব বিষয়ে আলোচনা করে। জেনোভিয়া পুলিশকে জানানোর ইচ্ছা পোষণ করলে রোমেরো বলেছিল। এটা ঠিক হবে না জেনোভিয়া, তুমি তো নিশ্চিত নাও? বেনিমকে সন্দেহ করার কোনো যুক্তিগত কারণ নেই তোমার। তোমার কেবল মনে হচ্ছে এটা বেনিম হতে পারে, কিন্তু যদি এটা ও না হয়, একজন সহজ সরল নির্দোষ মানুষের উপর শুধু শুধু খুনের অপবাদ পড়বে, শুধু শুধু কষ্ট পাবে। আর যদিও জানতে পারে ওর নাম আমার পুলিশের কাছে বলেছে, তাহলে আমাদের সাথে ওর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। ও আমার খুব ভালো বন্ধু, তাই আমি চাই না এমনটা হোক। রোমেরোর এই কথার পর জেনোভিয়া নিজেও ভেবে দেখলো এটা করা ঠিক হবে না। সে কোন ভিত্তিতে বেনিমকে সন্দেহ করছে? কণ্ঠস্বর কণ্ঠস্বরটা পরিচিত মনে হয়েছিল, কিন্তু ওটা বেনিমের নাও হতে পারে। যেখানে কিছু শিওর নয়, সন্দেহের কারণও নড়বড়ে, সে কথা পুলিশকে কিভাবে বলবে? তাই আজ পুলিশ যখন সেধে জিজ্ঞেস করলো, জেনোভিয়া তখন নাবোধক মাথা নাড়ল। পুলিশরা প্রয়োজনীয় বিষয়গুলো নোট করে নিয়ে গেল। এই কেস নিয়ে কম ঘাটা হচ্ছে, অথচ এই কেস নিয়ে সবার বেশি উদ্গ্রীব থাকা উচিত। কিন্তু কেসের ভারপ্রাপ্ত প্রধান অফিসারই কেসের প্রতি উদাসীন আচরণ করছে। তবে তারাশ থেমে নেই। সে তাদের খোঁজখবর নিতে শুরু করেছিল, তা নিচ্ছে। হয়তো কেসটা কোনো একটা গতি পাবে এর ফলে। তারাশ ভীষণ ক্ষুব্ধ ওই জঘন্য লোকটার উপর, যে কিনা এত নৃশংসভাবে খুনগুলো করেছে। যেদিন সে চিহ্নিত করতে পারবে খুনিকে, সেদিন হয়তো তার খুব করে ইচ্ছে করবে খুনিটাকে গুলি করে মারতে। তারা সেই মুহূর্তের জন্য সৃষ্টিকর্তার কাছে ধৈর্য প্রার্থনা করছে। কোথায় গেল ও? জেনোভিয়া তন্ন তন্ন করে খুঁজছে সারা বাড়ি, কোথাও নেই ও। এলাকার আরও কয়েকটা বাড়ি খুঁজছে, পথে ঘাটে খুঁজছে, কিন্তু কোথাও নেই। জেনোভিয়ার শরীর কাঁপছে। এরকম তো কখনো হয়নি। ও কখনো বাড়ি থেকে অন্য কোথাও চলে যায়নি একা একা। বড়জোর রাস্তা পর্যন্ত ছিল ওর যাতায়াত, কিন্তু আজ কোথায় চলে গেল? ভয় ভয় হচ্ছে জেনোভিয়ার। অজানা আশঙ্কায় দিকভ্রান্ত লাগছে। বিকেল থেকে খুঁজে পাচ্ছে না জুরাকে। এখন সন্ধ্যা, চারিদিক অন্ধকারে ঢেকে গেছে। ফ্লোরেন্টিনাদের বাড়িতে এখনো খুঁজে দেখা হয়নি। একবার কি সেখানে যাবে? যদি পেয়ে যায় জুরাকে? আশা খুবই ক্ষীণ, কিন্তু তাও গেলে ক্ষতি কি? জেনোভিয়া ফ্লোরেন্টিনাদের বাড়িতে গেল, কিন্তু হতাশ হলো সে। ওদের বাড়িতে যায়নি জোড়া। ফ্লোরেন্টিনাদের বাড়ি থেকে বের হওয়ার পর জেনোভিয়ার কান্নাই পেল। এত খুঁজলো অথচ কোথাও পেল না। তার সাথে কি হচ্ছে এসব? তারাশ তাকে রাতের বেলা একা কোথাও যেতে নিষেধ করেছে। যা ঘটে গেল তার সাথে। বাইরে থাকতে ভয় করছে জেনোভিয়ার। আবার জোড়াকেও খুঁজে পাচ্ছে না। কি করবে সে? জেনোভিয়া বাড়িতে ফিরে আসতে লাগলো। যখন সে বেনিমার তার বাড়ির মাঝামাঝি চলে গেল,
তখন তার বাড়ির সামনে রাস্তায় একটা কালো ব্যাগ দেখতে পেয়েই বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল, তার চক্ষু দাঁড়িয়ে গেল। সে এর আগে শুনেছিল কালো ব্যাগের ভিতর নাকি মৃত বিড়াল পাওয়া গেছে, মারা হয়েছিল ওগুলোকে। জেনোভিয়ার হৃদস্পন্দনের গতি বাড়তে লাগলো। সে দৌড়ে এগিয়ে এলো ব্যাগের কাছে। বুকের ভিতরটা আরো জোরে কাঁপছে। কি দেখতে পাবে এটার ভিতর? জেনোভিয়া আচমকা খুলে ফেলল ব্যাগের মুখ। হালকা একটা চিৎকারে নিস্তব্ধ রজনী হঠাৎ কেঁপে উঠল। তার দু চোখে অবিশ্বাস্য আতঙ্কের ছাপ। মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো এসে ব্যাগের ভিতরে একটা লোমশ প্রাণী দেখতে পাচ্ছে। আর তার জন্য দুঃখের বিষয় হলো এটা তার প্রিয় পোষা প্রাণী জুরা। জেনোভিয়া বিশ্বাস করতে পারছে না। তার দু চোখ দিয়ে জল নামতে লাগলো। এটা কি দেখছে সে? জেনোভিয়া ব্যাগের ভিতর থেকে জুরাকে বের করলো। জুরার শরীরের প্রায় কয়েকটা ক্ষত। জেনোভিয়া ওর শরীরে হাত বুলাতে বুলাতে মৃদু কম্পিত গলায় ডাকলো। জোরা। জুরা নিঃশ্বাস নিচ্ছে না। জেনোভিয়া এবার জোরে কেঁদে উঠল। জোরা। আরও একবার ডাকলো জেনোভিয়া। বেনিম শব্দ শুনে বাইরে বের হলো। রাস্তায় কেউ বসে আছে। ওটা কে? জেনোভিয়া? ও কি কাঁদছে? বেনিম দৌড়ে ছুটে এলো ওর কাছে। এসেই থমকে গেল সে। জুরাকে জেনোভিয়ার কোলে রক্তমাখা অবস্থায় দেখে বুকের ভিতর ধক করে উঠল। সে কয়েক সেকেন্ড চোখ সরাতে পারল না জুরার উপর থেকে। তারপর হাঁটু গেড়ে বসে জুরাকে স্পর্শ করে বলল, আহ ঈশ্বর, এটা কেন হলো? বেনিমের চোখের জল চিকচিক করে উঠল। জুরাকে বড্ড স্নেহ করত সে। জুরার এমন মৃত্যু তাই তার হৃদয়কে ব্যথিত করল। জেনোভিয়ার কোনো খেয়ালই নেই বেনিমের প্রতি। সে শুধু জুরাকে আঁকড়ে ধরে কাঁদছে। তার আরও একটা প্রিয় জিনিস এভাবে ধ্বংস হলো। কেন হচ্ছে এরকম? কার সাথে কি শত্রুতা আছে তার? কেন একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে? বলতে গেলে জেনোভিয়ার সর্বক্ষণের সঙ্গী ছিল জুরা। আর সেই জুরাকে এরকম অবস্থায় দেখে জেনোভিয়ার কিছুতেই শান্ত হতে পারছে না। বেনিমের কষ্ট লাগছে জেনোভিয়ার জন্য। কিছুদিন পূর্বে মেয়েটার একটা চরম কষ্টের ধাক্কা পেল জীবনে, আর আজ আবার এমন কিছু ঘটলো ওর সাথে। বেনিম দুঃখের নিঃশ্বাস ত্যাগ করলো। শান্ত হও জেনো। জেনোভিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল বেনিম, কেঁদো না এরকম। এরকম কাঁদলে কি হবে? প্লিজ নিজেকে শান্ত করো, এভাবে ভেঙে পড়ো না। কিন্তু জেনোভিয়া থামছেই না। পরপর এমন ঘটনা মেনে নেওয়ার তার জন্য খুব কঠিন। বেনিম বুঝতে পারছে না কি করবে। তার চোখেও কষ্ট, নীরের আধিপত্য। জেনোভিয়াকে কিভাবে শান্ত করবে সে? কোনো মানুষজনও দেখা যাচ্ছে না আর। বেনিম জেনোভিয়াকে সান্ত্বনা দিতে নিজের বাড়িতে নিয়ে এলো। জেনোভিয়া অন্য সময় হলে হয়তো আসতো না, কিন্তু এই মুহূর্তে সে বিহ্বল হয়ে গেছে। বেনিম সোফায় বসিয়ে দিল জেনোভিয়াকে। মামা পাপা বাড়িতে নেই। বলল বেনিম। জেনোভিয়া সচকিত হয়ে উঠল। তুমি বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। বেনিম কিচেনে গেল। জেনোভিয়ার মনে হলো তার চারপাশের সবকিছু ঘুরছে। সে আশেপাশে তাকালো। প্রচণ্ড ভয়ে হাতুড়ি পেটার শব্দ হতে লাগলো বুকের মধ্যিখানে। এই বাড়িতে কেবল সে আর বেনিম আছে। এই বাড়িতে কেবল সে আর বেনিম আছে। জেনোভিয়া ভয়ে জড়সড় হয়ে গেল। আচমকা তার দৃষ্টি পড়ল সমক্ষের টেবিলে। সেখানে সাদা বাদামি রঙের একগুচ্ছ লোম দেখতে পেল। জেনোভিয়ার চোখ স্ফীত হয়ে আছে। এই লোম, এই লোম তো জুরার লোমের মতো। জেনোভিয়ার মস্তিষ্কে বিস্ফোরণ ঘটল। এই নাও পানি খাও। বেনিমের কণ্ঠ শুনে আঁতকে উঠল জেনোভিয়া। বেনিমের দিকে তাকিয়ে দেখল বেনিম তার দিকে পানির গ্লাস বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। বেনিম অবাক হলো। জেনোভিয়ার দৃষ্টি হঠাৎ ভয় কেন? বেনিম অবাক। অন্যদিকে জেনোভিয়া আতঙ্কিত। জেনোভিয়া ভাবছে এই মুহূর্তে তার একা থাকা চরম ভুল। বেনিম বিস্মিত চোখে চেয়ে আছে। জেনোভিয়ার দিকে এখনো পানির গ্লাস বাড়ানো। হঠাৎ জেনোভিয়ার মাঝে এই ভয়ের আধিপত্যের কারণ কি? বেনিম কিছু বুঝতে পারছে না। সে পানি আনতে কিচেনে গেল, আর একটুক্ষণ সময়ের মধ্যে আবার চলেও এসেছে। এইটুকু সময়ের মধ্যে কি ঘটলো যার জন্য জেনোভিয়া ভয় পাচ্ছে? বেনিম আরও বিস্মিত হলো এটা উপলব্ধি করে যে জেনোভিয়া অন্য কোনো বস্তু বা ব্যক্তিকে নয়, বরং তাকেই ভয় পাচ্ছে। বেনিম ভাবিত গলায় বলল, কি হয়েছে জেনো? তুমি ঠিক আছো?